নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা রান্নার ভিডিওগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন যাই রান্নাঘরের দিকে। কিছু সময় পর রান্নার জোগাড় করে নিয়ে ফিরে আসছি। চলে এসেছি রান্নাঘরে, রান্নার সব জোগাড় করে নিয়েছি। আজকে রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কলমি শাক। আজকে ইলিশ মাছের ভাপা রান্না করব আর কলমি শাকের ভাজা রান্না করব। শাকগুলোকে বেছে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ঘুষো ঘুষো করে কুচি করে নিয়েছি। আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আজকে ইলিশ মাছের ভাপা রান্না করব, তাই কাঁচা মাছই রান্না করব। মাছের মধ্যে হাত দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তাই আমি আজকে ইলিশ মাছের ভাপা আর শাকের ভাজা করব। আর এদিকে মাছে লবণ হলুদ মাখানোর পর একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যেই মাছের ভাপা রান্না করব। বক্সের মধ্যে নিয়ে নিলাম সর্ষে বাটা। আপনারা চাইলে সর্ষে বাটার সঙ্গে অল্প একটু পোস্ত বাটাও দিতে পারেন। আমি শুধু সর্ষে বাটা দিয়েই রান্নাটা করব। সর্ষে বাটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে হাত দিয়ে ভালো করে সর্ষে বাটা গুলে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছের মধ্যে তো লবণ দেওয়া আছে, তাই অল্প করেই লবণ দিলাম। যেহেতু ভাপা রান্না হবে, ঝোল কমে যাওয়ার সম্ভাবনা নেই, তাই অল্প করেই লবণ দিলাম, না হলে লবণ বেশি হয়ে যাবে। এই পর্যায়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। দেখুন মাখার পর দেখতে কতটা ভালো হয়েছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো ভালোভাবে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এদিক ওদিক উল্টে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় আর খেতেও ভালো লাগবে। আর ভাপা রান্না হবে, এমনিতেই মশলার মধ্যে মাছ সেদ্ধ হবে। সবকিছু দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এই লঙ্কাগুলো সেদ্ধ হওয়ার পর খেতে বেশ ভালো লাগে। এবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আবারও কিছুটা, ঢাকা লাগিয়ে দিলাম এবার টিফিন বক্সে। এবার ভাপা রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কৌটোর ঢাকনাটা শক্ত করে লাগিয়ে জলের মধ্যে বসিয়ে দিলাম। আর আমি কড়াইতে জলটা এমনভাবে দিয়েছি যাতে কৌটোর ঢাকনার নিচের অংশ অবধি জল থাকে, কারণ বেশি জল দিলে আবার কৌটোর ঢাকনা দিয়ে আবার জল ঢুকে যাবে কৌটোর মধ্যে। এবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট ঢাকা লাগিয়ে ভাপে বসিয়ে রেখেছিলাম হালকা আঁচে। আর এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি 20-25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে। আর উপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম যাতে কৌটোটা এদিক ওদিক নড়াচড়া করতে না পারে। এখনও গরম রয়েছে। টিফিন বক্সটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি, তবে গরম রয়েছে। আগে শাক ভাজাটা করে নিই, তারপর কৌটো খুলব। আবারও কড়াই বসিয়ে দিলাম শাক ভাজা করার জন্য। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে দিচ্ছি। আপনারা এই কলমি শাকের সঙ্গে অন্যান্য শাকও মিশিয়ে ভাজা করতে পারেন, যেমন সজনে পাতা, আরও বিভিন্ন ধরনের শাক মিশিয়ে ভাজাটা করলেও খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন শাক অনেকটাই কমে গেছে, মজে গেছে। যে কোনো শাক রান্নাতে শাক যখন প্রথম কড়াইতে দেওয়া হয় পরিমাণে বেশ অনেকটাই লাগে, কিন্তু সেদ্ধ হওয়ার পর পরিমাণে কমে একদম এইটুকুনি হয়ে যায়। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে শাকের পরিমাণ তো অনেকটাই কমে গেছে,
লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। প্রথম থেকে লবণ দিয়ে দিলে লবণের পরিমাণ বোঝা যায় না, যেহেতু শাকটা মজে যায় আর পরিমাণে কমে যায়, তাই শাক মজে যাওয়ার পরই আমি লবণটা দিলাম, তাহলে লবণের পরিমাণটা ঠিক হবে। নাড়াচাড়া করে লবণ ও হলুদের গুঁড়ো শাকের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর বাগান থেকে তুলে আনা একদম টাটকা শাক, আর শাকগুলো একদম কচি, তাই খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম, দিয়ে এবারে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই পর্যায়ে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন। অনেকে এই শাকের ভাজাতে রসুন থেতো করে বা রসুন কুচি ব্যবহার করেন, তবে আমাদের বাড়িতে সবাই শাকের ভাজাতে রসুন কুচি খেতে পছন্দ করে না, তাই রসুন কুচি দিলাম না। ফোড়ন দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবেও দিতে পারেন। আমরা শুকনো লঙ্কা খেতে অতটা পছন্দ করি না, আর শরীরের জন্যও ভালো নয়, তাই কাঁচা লঙ্কা দিয়েই শাক ভাজাটা করছি। নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ হালকা তেলের মধ্যে ভেজে নিলাম। এবার নাড়াচাড়া করে শাকের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাক ভাজা করতে তো খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি তেল মশলাও লাগে না। আর শাক পাতা খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, মোটামুটি কাঁচা গন্ধটা পেঁয়াজের চলে যাবে আর শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তাহলেই শাক ভাজাটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাক ভাজা আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। এদিকে দেখুন টিফিন কৌটোটাও ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। চামচ দিয়ে মাছগুলো আমি তুলে দেখাচ্ছি, মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু ঝোলও রয়েছে, ভাতে মেখে খেতে বেশ ভালো লাগবে। আর কাঁচা লঙ্কাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। একদম মাখো মাখো করিনি, অল্প একটু ঝোলও রেখেছি। আর এদিকে শাকের ভাজাটাও রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। আর এই শাক ভাজার সঙ্গে পেঁয়াজগুলো যে কিছুটা গোটা রয়েছে, মুখে পড়বে, মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও খুব ভালো লাগবে।